আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমি মোহাম্মদ ফজলুল করিম রুবেল, সহকারী শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর শাখা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই করোনা পরিস্থিতিতে তোমাদের মাঝে আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচ্য বিষয় পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ, অধ্যায় ৩, পৃষ্ঠা নাম্বার ৮২, ৮৩, ৮৪ এবং ৮৫। তোমার সবাই বই খাতা নিয়ে বসো এবং এই ক্লাসটি উপভোগ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বসেছ। আজকে যে বিষয়টা আলোচনা করব আমরা আগে বলেছি, তা হচ্ছে পরিবেশ। পৃষ্ঠা নাম্বার ৮২, ৮৩, ৮৪ এবং ৮৫ তিনটা নিয়ে আলোচনা করব। আসো আমরা পড়ার মধ্যে যাই। সবাই মনোযোগী হও। পরিবেশ। পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশে অনেক কিছু উপাদান রয়েছে। পরিবেশের উপাদানগুলো কি? মানুষ, পশু পাখি, গাছপালা, মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, এই সবগুলো এই পরিবেশের উপাদান। আর এই পরিবেশগুলোকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ, বা এই উপাদানগুলো বলা হয় প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশগুলো কোনো বলা হয়, আমার সহজভাবে বলতে যেই পরিবেশের উপাদানগুলো আমরা সৃষ্টি করতে পারি না, তৈরি করতে পারি না, যেটা প্রকৃতি থেকে আসে বা মহান আল্লাহ তাআলা তৈরি করে থাকেন, সৃষ্টি করেছেন, সেগুলোকে প্রাকৃতিক পরিবেশ বলা হয়। এই পরিবেশকে আরেকটা পরিবেশ বলা হয়। পরিবেশের মধ্যে আরেকটা উপাদানগুলো আছে যেটা সামাজিক বলা হয়, যেমন ঘরবাড়ি, মসজিদ, মন্দির, বিদ্যালয়, হাসপাতাল, রাস্তাঘাট, এইগুলোকে বলা হয় সামাজিক পরিবেশ। তাহলে আমরা এখানে দুইটা বিষয় পড়লাম। পরিবেশ কত প্রকার? পরিবেশ দুই প্রকার। এক সামাজিক পরিবেশ, আর দুই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমরা প্রাকৃতিক পরিবেশ উপাদানগুলো পড়েছি এবং সামাজিক পরিবেশের উপাদানগুলো পড়েছি। যেই পরিবেশগুলো অর্থাৎ সামাজিক পরিবেশ, এই পরিবেশকে বলা হয় যে পরিবেশের উপাদানগুলো মানুষ তৈরি করে থাকে, সেগুলিকে বলা হয় কি? সামাজিক পরিবেশ। আর এইগুলো মানুষ নিয়ন্ত্রণ করে থাকে। এগুলো আমাদের বেঁচে থাকার জন্য কি? অত্যন্ত প্রয়োজন। আমাদেরকে এই বেঁচে থাকার জন্য যেহেতু পরিবেশের উপাদানগুলো প্রয়োজন, সুতরাং তাহলে আমাদের কি করতে হবে? পরিবেশের এই উপাদানগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে, সংরক্ষণ করতে হবে। যদি না করি আমাদের বেঁচে থাকাটা বিপর্যয় হবে, ধ্বংস হয়ে বেঁচে থাকতে পারবো না, আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হব। আসি আমরা কিভাবে আমরা এই উপাদানগুলো সংরক্ষণ করব, এই উপাদান থেকে আমরা কি কি পাই সেটাও জানবো। পরিবেশ সংরক্ষণ করতে হবে, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন বা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পরিবেশের এই ভারসাম্য রক্ষা করে এই উপাদানগুলো। যদি এই উপাদানগুলোকে নষ্ট করে কি হবে? দেখো, আমাদের একটা গাছ একটা উপাদান। এই গাছ আমরা কেটে জানলা, দরজা, ঘর, বাড়ির আসবাবপত্র তৈরি করি, এছাড়া লাকড়ি হিসেবে ব্যবহার করি। আবার এই যেখানে বন জঙ্গল আছে সেখানে আমরা পাখি দেখি, পাখি থেকে মাংস পাই, আবার গাভী থেকে দুধ পাই। আবার দেখা যাচ্ছে যে আমাদের সুস্থ থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন বায়ু দিয়েছেন, বায়ু থেকে অক্সিজেন থেকে আমরা অক্সিজেনে সুস্থ থাকি। তাহলে বিদ্যালয়ের আমরা কি করি? লেখাপড়া করি, বিদ্যালয় তৈরি করি, এটা মসজিদ আমরা বানাই, এখানে ইবাদত করি, সালাত আদায় করি। আর পুকুর, নদী ও জলাশয় থেকে আমরা বিভিন্ন থেকে মাছ পাই, এই মাছগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। রাস্তাঘাট আমাদের চলাচলের একটা প্রধান ব্যবস্থা। আমরা এটা যদি না তৈরি করি তাহলে কি আমরা চলাচল করতে আমাদের কি হবে? সহজ হবে না, কষ্টকর হবে। মাঠে আমরা খেলা করি, এজন্য পরিবেশ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি পরিবেশ সংরক্ষণ না করি তাহলে আমরা এইভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো না। আমরা পরিবেশ সংরক্ষণ করব। পরিবেশ সংরক্ষণ করার দায়িত্ব একমাত্র আমাদের। আল্লাহ রব্বুল আলামিন মানুষকেই দায়িত্ব দিয়েছেন এই পরিবেশ সংরক্ষণ করার জন্য, কারণ অন্য অন্য প্রাণী পরিবেশকে সংরক্ষণ করতে পারবে না, অত বুদ্ধি ব্রেন আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই, কিন্তু মানুষকে যতটা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বা সেরা জীব। তাই মানুষকেই সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণের দায়িত্ব একমাত্র মানুষের। কিভাবে সংরক্ষণ করতে পারি? আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, এই দায়িত্ব কর্তব্য পালন করলেই আমরা এই পরিবেশকে সংরক্ষণ করতে পারবো। আসি আমরা, আমার কি কি দায়িত্ব আছে দেখো। যে বৃক্ষরোপণ করব, বিনা প্রয়োজনে বৃক্ষ নিধন করব না, গাছের ডালপালা ভাঙবো না, গাছের পাতা ছিঁড়ব না বা নষ্ট করব না। ২ নম্বর হচ্ছে অকারণে পশু পাখি ও কীট পতঙ্গ হত্যা করব না। পশু পাখি ও কীট পতঙ্গ কিন্তু আমাদের পরিবেশের একটা উপাদান। এইগুলোকে না করলে কিন্তু আমরা বিপর্যয়ে পড়বো। যেগুলো অনেক বিষয় আছে যেগুলো কীটপতঙ্গ ও পশু পাখি আমাদেরকে সহায়তা করে পরিবেশকে সংরক্ষণ করার জন্য। যেখানে সেখানে মলমূত্র ও ময়লা ফেলবো না, মলমূত্র ত্যাগ করবো না। যেখানে সেখানে কপ, থুতু, ময়লা আবর্জনা ফেলবো না, নির্দিষ্ট স্থানে ফেলতে হবে বা ফেলবো। গাড়ি, কলকারখানার ধোঁয়া পরিবেশ দূষিত করে, তাই যেখানে সেখানে কলকারখানা নির্মাণ
করব না। আর কি আছে? পুকুরে গরু মহিষ ছাগল কি করে আমরা গোসল করাই, এর ফলে পানি কি হয়? দুর্গন্ধ হয়, আবার দূষিত হয়। এতে পরিবেশ নষ্ট হয়ে যায়। যদি পরিবেশের এই পুকুরে যদি কি হয়, পরিবেশে পানি যদি নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, দূষিত হয়ে যায়, তাহলে কি হবে? আমরা কিন্তু সহজভাবে জীবনযাপন করতে পারবো না, মাছগুলো বাঁচবে না। তাহলে কি করতে হবে? সুতরাং এই পুকুরে গরু মহিষ গোসল করানো যাবে না। ঘরবাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ ও রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি আমরা নোংরা রাখি, এখান থেকে রোগ জীবাণু ছড়িয়ে পড়বে, ফলে আমরা অসুস্থ হয়ে যাব, আমরাও মারা যাবো, আমাদের পরিবেশটা ভালো থাকবে না। যেমন আমরা বর্তমান সময়ে বুঝতেছি করোনা ভাইরাসে কী রকমের বিপর্যয় হচ্ছে আমরা বুঝতেছি। শুধু আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি, আর তার পাশাপাশি ঘরবাড়ি এবং মানুষদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কি করছি? আহ্বান জানাচ্ছি, নির্দেশনা দিচ্ছি, বিভিন্নভাবে আমরা উদ্বুদ্ধ করছি। এই ছিল আমাদের পরিবেশ সংরক্ষণ দায়িত্ব। পরিবেশ কীভাবে সংরক্ষণ করে, কোন কোন বিষয়গুলো সংরক্ষণ করবো। এবার চলে আসে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ কি, এটা আগে জানতে হবে। প্রাকৃতিক দুর্যোগ হলো ওই ঘটনা বা কোনো বিপর্যয় বা ঘটনাকে বোঝায়, যখন কোনো এই ঘটনা বা বিপর্যয় কি হয়, যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি। অর্থাৎ এমন কিছু ঘটনা আছে, এমন কিছু বিপর্যয় আছে, যেগুলো আমাদের জীবনযাত্রাকে চলার পথেকে বিপর্যস্ত করে তোলো। বিপদ এমনভাবে নেমে আসে, আমরা চলাফেরা করতে পারি না, ঘর বাড়ি সব ভেঙে যায়। একে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে আসে, আসলেই আমরা বুঝতে পারবো না কখন চলে আসছে। হঠাৎ দেখে ভূমিধস হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ভূমিকম্পন হয়েছে, ঝড় বৃষ্টি, হ্যাঁ, জলোচ্ছ্বাস হয়ে গেছে, বন্যা হইলো, টর্নেডো হলো, সাইক্লোন হলো, আমরা কিন্তু কোনো কিছু আগে থেকে জানতে পারবো না, হঠাৎ হয়ে যাবে, হঠাৎ করে আসে। এর উপর আমাদের কোনো হাত নেই, আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন আমরা কিছু প্রাকৃতিক দুর্যোগের নাম বুঝি, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, সুনামি, খরা, ভূমিকম্পন, আইলা, সিডর, এরকম অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। যে প্রাকৃতিক দুর্যোগ, এই আজকে আমরা পেয়েছি আরেকটা প্রাকৃতিক দুর্যোগ, করোনা ভাইরাস। এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগগুলো থেকে আমরা কখনো রক্ষা করতে সহজে আমাদের হাত নেই, চেষ্টা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কি কি ক্ষতি হয়, ক্ষতি সম্পর্কে একটু জানবো। যেমন ক্ষতি হয় জলোচ্ছ্বাসের কারণে, উপকূলবর্তী অঞ্চল সময় সমুদ্রের লোনা পানিতে ঢুকে যায়, যার ফলে গাছপালা, মৎস্য খামার, শস্য ক্ষেত্র অনেক ক্ষতি হয়। এরা সব ডুবে গেলে কি হয়? গাছপালা, শস্য খামার, মৎস্য খামার ডুবে গেলে কি হয়? এরা থাকে, সব নষ্ট হয়ে যায়। জীববৈচিত্র্যর ক্ষতি হয়ে যায়, যখন জীবগুলো বাঁচতে পারে না, মানুষও বাঁচতে পারে না, অন্য প্রাণীও বাঁচতে পারে না। কৃষি জমি ক্ষতি হয়, যেটা বললাম, ডুবে যায়, নষ্ট হয়ে যায়, কিছু জমির উর্বরতা কমে যায়, শক্তি কমে যায়, আবার কৃষি উৎপাদন কমে যায়। যখন বন্যা হবে, খরা হবে, জলোচ্ছ্বাস হবে, তখন দেখা যাবে যে সেখানে ফসল হবে না, সব ফসল পানিতে ডুবে যাবে, বা খরার কারণে নষ্ট হয়ে যাবে। তখন কি হবে? সেখানে ফসল উৎপাদন কম হবে, আর তখন মানুষের খাদ্যের অভাব দিবে। আমরা আরও দুইটি কি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানবো, সেটা আইলা ও সিডর। এই দুর্যোগের ফলে কি হবে? আমাদের কারণে আমাদের অনেক ক্ষতি হবে। যেমন প্রাণহানি হয়েছে, আগে যে আইলা সিডর হওয়ার পরে অনেক মানুষের বা অনেকের প্রাণহানি হয়েছে, অনেক সম্পদের ক্ষতি হয়েছে, খাবার পানির অভাব দেখা দিয়েছিল। আবার কি হয়েছিল? সুন্দরবনের প্রায় 1/4 বন নষ্ট হয়ে গিয়েছিল। নানা প্রকার মারাত্মক রোগ সৃষ্টি হয়েছিল। বন্যা, খরা, ভূমিকম্পনের ফলে অনেক ঘর বাড়ি নষ্ট হয় বা হবে, এটা স্বাভাবিক। মানুষের বেঁচে থাকার খুব কঠিন হয়ে পড়ে। এ সময় আমাদের করণীয় কি? এই যে প্রাকৃতিক দুর্যোগের ফলে যে ক্ষতিগুলো হলো, এসব আমাদের করণীয় রয়েছে। যারা আমরা বেঁচে থাকবো, তাদের করণীয় কি? যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে একেবারে সেবা শুশ্রূষার মতো কার্যক্রম চালাবো। যাদের ক্ষতি হয়েছে, এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো, যেভাবে পারি তাদেরকে আমরা সহায়তা করব। এই সহায়তা করা ইসলামের কি? ইসলামের নৈতিক শিক্ষা, ইসলামের সৌন্দর্য। ইসলাম এটাই বলেছে, যদি তোমার পাশে কারো ক্ষতি হয়ে থাকে, তাকে কি করবে? পাশে দাঁড়াবে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। আমাদের এই বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশে, পৃথিবীতে সকলেই কি করছে? এই যুগ যুগ ধরে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে আসছে। বাংলাদেশের মানুষও ঠিক তেমনইভাবে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে আসছে। এই লড়াই করে বেঁচে আছি আমরা। এই বেঁচে থাকার পরে আমরা সব সময় লড়াই করতে পারি না, আমরা প্রতিহত করতে পারি না। প্রাকৃতিক দুর্যোগকে কখনো প্রতিহত করা যায় না। তারপরেও আমাদের কি করতে হবে? প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমরা কীভাবে বাঁচতে পারি, এই কিছু কৌশল অবলম্বন করতে হবে। আসি আমরা সেই সম্পর্কে, কী কী কৌশল অবলম্বন করলে আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে
রক্ষাকে রক্ষা পেতে পারে। দেখি আমরা প্রথমত যে কাজ করবো সেটা হচ্ছে উঁচু স্থানে যথাসম্ভব উঁচু জায়গায় বা উঁচু স্থানে বসত ভিটা, গোয়ালঘর ও হাঁস মুরগির ঘর তৈরি করব। দ্বিতীয়ত হচ্ছে ঘরের ভিতর উঁচু মাচা তৈরি করে তার উপর খাদ্যশস্য, বীজ ইত্যাদি সংরক্ষণ করব। তাহলে কেন করতে হবে? যদি বন্যা আসে তাহলে সেই ক্ষেত্রে উঁচু জায়গায় রাখলে সেখানে পানি প্রবেশ করবে না, আর ওখান থেকে আমরা কিছুটা খাদ্যটা খেতে মানে পেতে পারি। আবার বীজ কেন রাখবো? যখন বন্যা বা জলোচ্ছ্বাস চলে গেলে সেখানে আবার যেন বীজ আবার ফলাইতে পারি, ফসল ফলাইতে পারি, সেই জন্য বীজ রাখতে হবে। পুকুর পাড় উঁচু করব, কারণ যদি নিচু হয়ে যায় বন্যার পানিতে পুকুর ডুবে গেলে সব মাছ চলে যাবে। টিউবওয়েল ও ল্যাট্রিন যথাসম্ভব উঁচু স্থানে স্থাপন করব, কারণ সেখানে ডুবে গেলে সেখানে কি পানি দূষিত হয়ে যাবে, আর সেখানে মলমূত্রগুলি কি হবে? ভেসে পানিকে দূষিত করবে। শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, গুড় ও প্রয়োজনীয় ওষুধ ঘরে মজুত রাখব। পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার শেখাবো। বন্যার সময় যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলার গাছে ভেলা তৈরি করব। আমরা এইভাবে যদি আমরা কি করি, এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য এই সকল কৌশল অবলম্বন করতে পারে, অর্থাৎ বেঁচে থাকার জন্য আমরা এই সকল কৌশলগুলো অবলম্বন করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে পাঠ আলোচনা করলাম পৃষ্ঠা নাম্বার 82, 83, 84 এবং 85, এই পৃষ্ঠার থেকে আমরা কিছু কোশ্চিন বা প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসছি। দেখি আমরা সে সম্পর্কে আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রশ্ন নিয়ে আলোচনা করছি আমরা। প্রথমত হচ্ছে পরিবেশ। প্রথমত পরিবেশ থেকে কিছু প্রশ্ন আমরা নিয়ে আসছি, আলোচনা করব। সবাই দেখো, পরিবেশ কাকে বলে? আমরা আগে পড়েছি আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। দ্বিতীয় প্রশ্ন, কি কি নিয়ে আমাদের পরিবেশ? আমাদের পরিবেশ কি কি নিয়ে? যেমন আমরা বলতে পারি মানুষ, পশু পাখি, গাছপালা, পানি, মাটি, বায়ু, পাহাড় পর্বত, মসজিদ, মন্দির, বিদ্যালয়, ঘর বাড়ি, হসপিটাল, রাস্তা, এগুলো সবই আমরা নিয়ে আমাদের পরিবেশ। আমরা প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ দুটা নিয়ে আলোচনা করি। এবং আরেকটা প্রশ্ন আছে, দেখি আমরা 3 নাম্বার, পরিবেশ কত প্রকার ও কি কি? পরিবেশ 2 প্রকার। কি কি? প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। আর প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। প্রাকৃতিক পরিবেশ সংজ্ঞাটা হচ্ছে এভাবে যে মানুষ, পশু পাখি, গাছপালা, মাটি, পানি, বায়ু, পাহাড় পর্বত, এই নিয়ে যে পরিবেশ তৈরি করা হয় বা যে পরিবেশ গঠিত হয়েছে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। অর্থাৎ আরো সহজভাবে বলতে পারি, যে পরিবেশ মানুষ সৃষ্টি করতে পারে না সেই পরিবেশকেই প্রাকৃতিক পরিবেশ বলে। আর সামাজিক পরিবেশ, যে পরিবেশ মানুষ সৃষ্টি করে সেই পরিবেশকে সামাজিক পরিবেশ বলে। যেমন আমরা বলতে পারি যে মসজিদ, ঘর বাড়ি, মসজিদ, মন্দির, বিদ্যালয়, হসপিটাল, রাস্তাঘাট ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকেই সামাজিক পরিবেশ বলা হয়। এবার চলে 4 নম্বর প্রশ্ন, মানুষ আল্লাহর কেমন সৃষ্টি? মানুষ আল্লাহ তাআলার কেমন সৃষ্টি? শ্রেষ্ঠ ও সর্বোত্তম সৃষ্টি। মানুষ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ও সর্বোত্তম সৃষ্টি। 5 নম্বর প্রশ্ন, তুমি কিভাবে পরিবেশ সংরক্ষণ করবে তা 6টি বাক্যে লেখো। কিভাবে? এখানে আরেকটা প্রশ্ন আমরা আগে আসবে। 6 নম্বর প্রশ্নটার উত্তরটা আগে বলেছি, দেখি তারপর 5 নম্বর বলবো আমরা। পরিবেশ থেকে তুমি কি কি পাও তা 6টি বাক্যে লেখো। পরিবেশ থেকে আমরা কি কি পাই তা 6টি বাক্যে নিচে লেখা হয়। বলতে পারি এটা, পরিবেশ থেকে আমরা গাছ পাই, তারপরে পরিবেশ থেকে আমরা গাছ থেকে বলো, পরিবেশ থেকে আমরা গাভী পাই, গাভী থেকে দুধ পাই, পরিবেশ থেকে আমরা বায়ু পাই, অক্সিজেন পাই, পরিবেশ থেকে আমরা লেখাপড়া করার জন্য বিদ্যালয় পাই, এভাবে বলতে পারি। রাস্তাঘাট চলাচলের জন্য রাস্তাঘাট পাই, তারপরে আমরা বলতে পারি ইবাদতের জন্য মসজিদ, হ্যাঁ, তারপরে আমরা নদী নালা খালবিল থেকে মাছ পাই। এভাবে আমরা 6টি বাক্যে লিখতে পারি। 5 নম্বর প্রশ্ন আবার বলছি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে পরিবেশ সংরক্ষণ করবে তা 6টি বাক্যে লেখো। আমি যেভাবে পরিবেশ সংরক্ষণ করব তা 6টি বাক্যে, আমি উত্তরটা দেখেছি তোমাদের বই আছে, এটা এখান থেকে উত্তরটা লিখবে। যেভাবে পরিবেশ সংরক্ষণ করব তা হচ্ছে বৃক্ষরোপণ করব, বিনা প্রয়োজনে বৃক্ষরোপণ করব না। গাছপালা ডাল ভাঙবো না, গাছের পাতা ছিঁড়বো না, নষ্ট করবো না। 2, অকারণে পশু পাখি ও কীটপতঙ্গ হত্যা করবো না। 4, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবো না। 5 আমরা বলতে পারি, আরো ভাবে বলতে পারি, বা 5 নম্বর বলো, যেখানে সেখানে কপ, থুতু, ময়লা আবর্জনা ফেলবো না, নির্দিষ্ট স্থানে ফেলবো। 6 নম্বর, গাড়ি কলকারখানার ধোঁয়া পরিবেশকে দূষিত করে, তাই যেখানে সেখানে কলকারখানা স্থাপন করবো না। আরো বলতে পারি, এখানে আরো 2টা আছে, এখান থেকে যে কোনো 6টা লিখলে হবে। পুকুরে গরু মহিষ গোসল করলে পানি দুর্গন্ধ হয়, দূষিত হয়, তাই পুকুরে গরু বাছুর গোসল করাবো না।
এভাবে আমরা পরিবেশকে সংরক্ষণ করতে পারি, আর এভাবে সংরক্ষণ করতে পারি। এবার চলে আসেন প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আসছি, দেখো উত্তর সহ বলবো আমরা। প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বোঝো? আমরা প্রথমে পড়েছি সংজ্ঞাটা, আবার বলছি তোমাদেরকে। দেখো এখানে প্রাকৃতিক দুর্যোগের একটা সংজ্ঞা আছে, প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের হাফ পর্যন্ত পড়লে হবে। প্রকৃতি থেকে কোনো ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ, এবং সংজ্ঞাটা বললেই হবে। এখানে আরেকটা প্রশ্ন আছে, দেখো 2 নাম্বার, 10টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। এখানে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, এখানে উত্তর দেখে এখানে দেওয়া আছে। যেমন 10টি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো বন্যা, খরা, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, সুনামি, ভূমিকম্পন, আয়লা, সিডর। এভাবে 10টি আমরা প্রাকৃতিক দুর্যোগের নাম লিখতে পারবো। প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল ক্ষতি হয় সে সম্পর্কে 6টি বাক্য লেখো। প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সকল ক্ষতি হয় তা 6টি বাক্যে লেখা হলো। তো 1 নম্বর, যেমন প্রাকৃতিক দুর্যোগের ফলে যে জলোচ্ছ্বাসের কারণে উপকূলীবর্তী অঞ্চলসমূহ পানিতে নোনা পানি ঢুকে পড়লে সেখানে গাছপালা, মৎস্য খামার, ক্ষেত খামার ক্ষতি হয়। 2, জীবন বৈচিত্র্য ক্ষতি হয়। 3, কৃষি জমির ক্ষতি হয়, উৎপাদন নষ্ট হয়, উৎপাদন কমে যায়। পরের পেজে আসো। 4 নম্বর বলতে পারি আমরা, অনেক মানুষের প্রাণহানি ঘটে। তারপরে অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়, পানির অভাব দেখা দেয়। 4 নম্বর বলতে পারি আমরা মারাত্মক রোগ। 5 নম্বর বলতে পারি মারাত্মক কিছু রোগের সৃষ্টি হয়, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। এইভাবে আমরা 6টি বাক্যে বলতে পারি। এখানে আরেকটা প্রশ্ন এভাবে হতে পারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষতি হয় এমন 6টি ক্ষতির নাম লেখো। উত্তরটা যেভাবে, একই উত্তর, তুমি তোমার যে প্রশ্ন যেভাবে আসুক তোমার উত্তরটা সেভাবে লিখতে পারবে। পরের প্রশ্ন 4 নাম্বার, আইলা ও সিডরের ফলে যে ক্ষতি হয় তা 6টি বাক্যে লেখো। আইলা ও সিডরের ফলে যে ক্ষতি হয় তা 6টি বাক্যে লিখো। আইলা ও সিডরের ফলে যে ক্ষতি হয় তাহলে যে 6টি বাক্য নিশ্চিত হলো। 1 নাম্বার লিখবো অনেক প্রাণীর প্রাণহানি হয়। তারপরে সম্পদের ক্ষতি হয়, খাবার পানির অভাব দেখা দেয়, বন নষ্ট হয়ে যায়, বন জঙ্গল নষ্ট হয়ে যায়, মারাত্মক রোগের সৃষ্টি হয়, আবার ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, মানুষের বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে। এইভাবে আমরা 6টি বাক্যে এই উত্তরটা লিখতে পারি। 5 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের সময় তোমার করণীয় কি তা 3টি বাক্যে লেখো। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের করণীয় কি তা 3টি বাক্যে নিচে দেওয়া হলো। দেখো আমাদের 84 পেজের শেষের দিকে দেওয়া আছে। আমরা প্রাকৃতিক দুর্যোগের পর বা সময় আমার কি করণীয় তা 6টি বাক্যে বা 3টি বাক্যে নিচে দেওয়া হলো। 3টি বাক্যে নিচে দেওয়া হলো। 1 নাম্বার, প্রাকৃতিক দুর্যোগের সময় আমার করণীয় হলো যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সেবা শুশ্রূষা করা। 2, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। 3, তাদের যেভাবে পারি সহায়তা করব, খাদ্য ও সেবা দিয়ে তাদের সহায়তা করবো। এবার 3টি আমরা বাক্যে লিখতে পারি। 5 নাম্বার গেল। এবার 6 নম্বর প্রশ্ন উত্তর, এবং সবার শেষ প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য তুমি কি কি কৌশল অবলম্বন করবে তা 6টি বাক্যে লেখো। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য কি কি কৌশল অবলম্বন করব তা 6টি বাক্যে নিচে দেওয়া হলো। পৃষ্ঠা নাম্বার 85। দেখো এখানে যে 6টি বাক্য আমরা পড়েছি আগে, এভাবে আমরা লিখতে পারবো যে যথাসম্ভব উঁচু জায়গায় বসত ভিটা, গোয়ালঘর ও হাঁস মুরগির ঘর তৈরি করব। 2, ঘরের ভিতর উঁচু মাচা তৈরি করে তার ওপর খাদ্যশস্য ও বীজ সংরক্ষণ করব। 3, পুকুর পাড় উঁচু করব, টিউবওয়েল ও ল্যাট্রিন যথাসম্ভব উঁচু স্থানে বসাবো। 4, শুকনো খাবার যেমন চিরা, মুড়ি, গুড় ও প্রয়োজনীয় ওষুধ ঘরে মজুত করে রাখবো। 5, পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার শেখাবো। 6, বন্যার সময় যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলার গাছের ভেলা তৈরি করে যাতায়াত করব। এভাবে 6টি বাক্য আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনা থেকে আমার বিশ্বাস যে তোমরা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করি যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা তোমাদের বিষয় শিক্ষককে প্রশ্ন করবে, আশা করা যায় তোমাদের তিনি ভালোভাবে অ্যান্সারটা করতে। আশা করা যায় আজকে যে আলোচনা করেছি এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন না থাকাটাই স্বাভাবিক। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।